ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহজীব রায়, পর্ব সংখ্যা 29। রাত 10টা। সাদমান শিকদার আর অনুশ্রী বেগম এসে ছেলেকে দেখে গেছেন। অনুশ্রী বেগমের প্রেশার ফল হওয়ায় তিনি একটু অসুস্থ। তিনি ছেলের পাশে বসেছিলেন। সাদমান শিকদার ওর সামনে বসে টুলে। অনুশ্রী বেগমের কলিজা খাকা করছে ছেলের এই অবস্থা দেখে। প্রণয় তার প্রথম ছেলে, কত যত্নে তিনি এই ছেলেকে বড় করেছেন সেটা কেবল তিনি নিজেই জানেন। সেই ছেলের আজ এই চোখে দেখতে একটুও ভালো লাগছে না তার। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেন। মা হয়ে এটা কিভাবে সহ্য করবেন তিনি? ছেলের মুখের দিকে তাকালেও কষ্টে মুখটা মুচড়তে ওঠে। বড় অসহায় লাগে, কিন্তু কিছু করার যে নেই। তাই তো সব জেনে বুঝে না জানার ভান করছে ছেলের সামনে। তিনি তো মা, সব ছেলে মেয়ে তার কাছে সমান। কার ভালোর জন্য তিনি খারাপ চাইতে পারেন না কারো। তার ভীষণ খারাপ লাগে, কি করবে সে? আর বিষয়টা যত দূরে এগিয়ে গেছে সেখান থেকে আর ফিরে আনা কারো পক্ষে উপায় নেই। কিন্তু মায়ের মন তো ছেলের কষ্ট সইতেও পারে না। অনুশ্রী বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন কেমন লাগছে আব্বু? প্রণয় আম্মুর দিকে তাকালো। অনুশ্রী বেগম আবারও আদরের কণ্ঠে শাসনের সুরে বলল, দেখে শুনে চলতে পারো না আব্বু? মাকে কেন সবসময় দুশ্চিন্তায় রাখো? তুমি জানো তোমার জন্য কত চিন্তা হয়। তুমি তো এমন নও আব্বু, তুমি তো তোমার ভাই বোনদের মতো অবুঝ নও। প্রণয় কোনো উত্তর দিল না, কেবল নিঃশব্দে অনুশ্রী বেগমের কোমর জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। অনুশ্রী বেগম প্রিয় মাতৃ তো দিয়ে ছেলের বেদনাটা অনুভব করতে পারলেন। দীর্ঘ শ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ধৈর্য ধরো আব্বু, একদিন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। ধৈর্যের ফল কখনো টক হয় না। সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সময় আমাদের থেকে সব থেকে বড়, আবার সব থেকে বড় শত্রু, বন্ধুও। সময় আমাদের জীবনে গভীর ক্ষতির সৃষ্টি করে, কেড়ে নেয় অনেক কিছু, ব্যথা দেয় অনেক গভীরে। আবার সেই সময়ই আমাদের সেফ সবকিছু ঠিক করে দেয়, মনের ক্ষত ভরাট করে দেয়। যেভাবে কেড়ে নিয়েছিল ঠিক সেভাবেই নতুন করে ফিরিয়ে দেয়। তার জন্য শুধু ধৈর্য ধারণ করতে হয় আব্বু। প্রণয় এবার কোনো উত্তর দিল না। নিঃশব্দে সে মায়ের বুকে মাথা রেখে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিল। অনুশ্রী বেগম বুঝলেন ছেলের বোবা কান্না। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। পুরুষরাও কাঁদে, তবে সেটা সবার সামনে নয়, কিছু বিশেষ মানুষের কাছে। পুরুষরাও নিজের আবেগ ধরে রাখতে পারে না, যেমন প্রণয় তার আম্মুর কাছে নিজেকে ধরে রাখতে পারে না। তার শক্ত খলসটি টেকে না তার মার কাছে, হয়তো সেই তার আম্মুকে এইভাবে জড়িয়ে চলেছে। অনুশ্রী বেগম দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় চুমু খেলেন। এই ছেলে কখনো তাকে কিছু বলে না, ভালো লাগলেও বলে না, কষ্ট পেলেও হয়তো না। ভীষণ চাপা স্বভাবের, তার জন্য ছেলেমেয়েরা তো এমনই নয়। সামান্য হাত কেটে গেলেও সবাই বাড়ি মাথায় তুলে নেয়, কিন্তু তার এই ছেলেটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। ছেলেটা যদি মরে যায় তবুও মুখ দিয়ে শব্দ বের হয় না। প্রণয় আম্মুকে জড়িয়ে ধরে ডুকরে উঠল। অনুশ্রী বেগম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, ছেলেকে আঁকড়ে ধরে কেঁদে ফেললেন। পরে অনুশ্রী বেগমের বুকে আরেকটু সেটিয়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে ধরা গলায় বললে, সবাই আমার সাথে কেন এমন করে আম্মু? আমি তো কোনোদিনও কারোর সাথে কোনো অন্যায় করিনি, জেনে বুঝে তো কখনোই না। তবে তাদের কিসের শত্রুতা ছিল আমার সাথে? কেন এমন করলো ওরা আমার সঙ্গে? কেন আমার সাথে এমন হয় বলতে পারো আম্মু? কেন কি আমার সুখ দেখতে পারে না? কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আমার যন্ত্রণাকে খাদে ফেলে দেয়। আমার সঙ্গে এমন কেন হয় আম্মু? আমি তো জীবনে বেশি কিছু চাইনি আম্মু, যেটা সব থেকে বেশি চেয়েছি, যেটা ছাড়া বাঁচতে পারবো না, সেটা কেন আমাকে হারাতে হলো আম্মু? কেন আমাকে সেটা থেকে দূরে সরিয়ে দেওয়া হলো? আমি ওর থেকে দূরে সরে থাকতে পারি না আম্মু, আমার খুব কষ্ট হয়, খুব মাঝে মাঝে মরে যেতে মন চায়। আমার জীবনটা আমার আগের মতো আর করে দাও না আম্মু, দাও। আমি অনেক দূরে চলে যাব, কখনো তোমাদের জীবনে ফিরে আসবো না। দাও না আম্মু, শুধু একটা বার, আবার আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও। ছেলের এমন করুণ আর্তনাদ সহ্য করতে পারলো না অনুশ্রী বেগম।
তিনি ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও আব্বু, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চিত তোমার মনের শান্তি দেবেন। যা হয়ে গেছে তা আর কখনো পরিবর্তন হয় না। আমরা চাইলেও আবার অতীতটাকে পাল্টে দিতে পারি না। বোঝার চেষ্টা করো, আমরা শুধু চেষ্টা করতে পারি বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার। যাই হোক, যেভাবেই হোক, যাদেরকে কারণেই হোক, একটাবার আমাদের জীবনের মোড় ঘুরে গেলে তার কখনো আগের পর্যায়ে ফিরে আসে না বাবা। মরে গেলেও এটা কল্পনা করা যায় না। সময় আমাদের জন্য পরিবর্তন হয় না, আমাদেরকে সবসময় সময়ের সঙ্গে পরিবর্তন করতে হয় নিজেদের। আমি জানি এটা জন্যই হয়তো অসম্ভব, হয়তো খুব কঠিন, তবু বলো বাবা, তুমি চেষ্টা করো। সত্যি এছাড়া আর কোনো রাস্তা নেই। মনে আছে সে বরং মনেই থাকুক, তবে সে ভাগ্য আছে, তবে মেনে নেওয়ার চেষ্টা করো। তার সাথে জীবনটা নতুনভাবে করার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো যে তোমার ভাগ্যে ছিল। তুমি যেভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাচ্ছ, সেগুলো থেকে দূরে থাকার কষ্ট কিছুটা পাবে না। আমি মা হয়ে বলছি, ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাওয়ার কথাটা কানে আসতে প্রণয়ের চোখ লাল হয়ে গেল। মাথা তুলে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কণ্ঠটা কেঁপে উঠলো, সেখানে শক্ত কণ্ঠে বলল, সে এই প্রণয় সিদ্ধের কেবল মনে নয়, মন, দেহ, মস্তিষ্ক, রক্ত, শিরা, উপশিরা, আত্মা, নিঃশ্বাস সবকিছুতে মিশে আছে। সে এই প্রণয় শিকদারের জান প্রাণ, সবকিছু। তাকে আলাদা করার চেষ্টা করো না আম্মু, তবে সে সব থেকে বড় ক্ষতিটা তোমারই হবে। তারা আমার যত বেশি মানসিক যন্ত্রণা দেয়, আমি ততটা নিজের আত্মাকে অনুভব করি। সে প্রণয় শিকদার বেঁচে থাকার একমাত্র কারণ। অনুশ্রী বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেকে যে এমন কিছু একটা বলবে তা আগে থেকে বুঝেছিলেন। তিনি শান্ত কণ্ঠে বলল, তবে তার কি হবে? সেও তো তোমাকে অনেক ভালোবাসে, তার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। প্রণয় তাচ্ছিল্য করে বলল, আমি যা করেছি সব নিজের জন্য করেছি, অন্যের জীবন নিয়ে আমার কোনো দায়বদ্ধতা নেই। অন্যের জীবনের দায় আমার নয়। আমি কার জীবন নষ্ট করিনি, করতেও চাইনি। তার জীবন নষ্ট হলে সেটা তার নিজের দায়, নিজের লোক দায়ী, আমি নই। প্রিয়তা বসে আছে প্রণয়ের কেবিনের বাইরে পাতানো চেয়ারে, খুব কষ্ট করে নিজের চোখের নদীকে বাদ দিয়েছে। পাবলিক প্লেসে নাকা দেয়, কিন্তু বেড়াইয়া চোখ কোনো কথা শোনে না। আস্ত আরও না, ছোট্ট হৃদয়টা তীব্র ব্যথায় নীল হয়ে গেছে। হাঁপানি রোগীর মতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করলে দৃশ্যপটে ভেসে উঠছে প্রহেলিকার জড়িয়ে ধরার মুহূর্তটা। সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে আটকে রেখেছে কান্নার অপ্রাণ চেষ্টা, কিন্তু বহু প্রচেষ্টার পরেও সে ব্যর্থ। ঠিক চোখ উপচে টপ টপ করে দুফোঁটা নোলা জলে ধারা গড়িয়ে পড়ছে। দৃষ্টি ভেসে আসছে একের পর এক অপ্রতিশোধ্য, তিক্ত, বিষাক্ত কথাগুলো। সে তার কাছে নতুন না, যতবারই প্রণয় আর প্রহেলিকাকে সে দেখেছে, ততবারই পুনরায় ক্ষতগুলো নতুন করে টাটকা হয়ে গেছে তার জন্য। এই যে চোখের জল ধরে রাখতে পারছে না, এটা কি তার দোষ? কখনোই না। তবু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, তবুও থেমে থেমে ফুপিয়ে কাঁদছে। সেসব বিষাক্ত দৃশ্য খুব করে ভুলে যেতে চাইছে। এগুলো সে থেকে সে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু কোথায় পালিয়ে যাবে? সত্যি থেকে কি পালিয়ে বাঁচতে পারে কেউ? পারে না। প্রিয়তাও পারেনি। পুরোপুরি ক্ষতের ঔষধি পড়ার আগে নতুন ক্ষতর সৃষ্টি হয়েছে, যা অনেক প্রতিনিয়ত একটু একটু করে শেষ করে দিয়েছে প্রিয়তাকে। তবুও সে ওই মানুষটাকে ঘৃণা করতে পারে না। ঘৃণা শব্দটা আসে না, ওইটা যেন তার জন্য তৈরি হয়নি, বোধহয় কেবল ভালোবাসার জন্য। প্রিয়তা বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, মনকে বোঝানোর চেষ্টা করে এটা খুব স্বাভাবিক। বিবাহিত স্বামী স্ত্রী তারা, তাদের সম্পর্ক আরো গভীর। নিজেকে সব বোঝাতে উল্টাপাল্টা ফেসে গেল সে। এবার মনে কাল্পনিক কথায় ভেসে এলো, যা সে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে চায় না। কল্পনায় প্রণয় আর প্রহেলিকাকে দেখে হাত মুখ মুষ্টিবদ্ধ হয়ে যায় প্রিয়তার। চোখ বন্ধ করতে গড়িয়ে পড়ে উষ্ণ পানি তার গাল বেয়ে। হাত চামড়ার কপালের শিরা দপদপ করে, ফর্সা চামড়া ভেদ করে সবুজ চিরা ফুলে ওঠে। মনের কষ্টের সঙ্গে সঙ্গে এবার রাগটাও মাথা চাড়া দিয়ে ওঠে। প্রিয়তা বড় করে শ্বাস টেনে নেয়, রাগ গিলে ফেলার চেষ্টা করলো, কারণ কষ্টটা সত্যি আর রাগটা নিতান্তই অহেতুক, অযৌক্তিক। সে তো ভালোবাসে, বিয়ে করেছে, সব তো
করবেই, সাজিয়ে রাখবেই, এটা তো নিশ্চিত। উফ, এই যন্ত্রণা নিয়ে বাচ্চা কি মৃত্যু থেকেও ঢের ভালো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, দীর্ঘদিন মার খেলো, একটা সময়ের পর মাটাও যেন অভ্যাস হয়ে যায়। কষ্ট পেতে পেতে মানুষের মন পাথর হয়ে যায়। মানুষ নাকি অভ্যাসের দাস। একটাবার অভ্যাস হয়ে গেলে নাকি আর কিছু গায়ে লাগে না। তাহলে আমার মনটা কেন পাথর হয় না? ব্যথা কি কম পেয়েছি? কম নয় তো, নাকি আরো ব্যথা পাওয়া বাকি আছে? অনেক দিন তো হলো, তবুও কেন এই ব্যথাগুলো আমার সয়ে যায় না? এতদিন তো এসব অভ্যাস হয়ে যাওয়ার কথা। প্রণয় ভাই, আপনি তো আমার নন, অন্য কারো। এটা তো মেনে চলার কথা। তাহলে মন কেন মানতে চায় না? কেন এই যন্ত্রণা প্রত্যেকবার নতুন লাগে? প্রত্যেকবার আঘাত কেন নতুন করে মনে হয়? এতটা তরতাজা কেন লাগে? ভাবতে ভাবতে ফুঁপে ওঠে মেয়েটা। পরিণীতা বরদাদানের সাথে দেখা করতে কেবিন থেকে বেরোতে দেখলো প্রিয়তা মাথা নিচু করে বসে আছে। বড় কুচকে গেল প্রিয়তার। ভাব লক্ষণ দেখে ভাবলো কয়েক সেকেন্ড পর মেয়েটার শরীর কেঁপে উঠছে। পরিণীতার সচল মস্তিষ্ক চট করে বুঝে নিল। চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেললো সে। ধীর পায়ে এগিয়ে সে প্রিয়তার চেয়ারে বসে পড়লো। আশেপাশে তাকিয়ে বাইরে কাউকে দেখতে পেল না। কোথায় গেল সবাই? সে ব্যথাতুর নয়নে তাকালো পাশে বসা অল্প বয়সী মেয়েটির দিকে। এই মেয়েটাকে দেখে তার বড় মায়া হয়। তার অনুভূতিগুলোকে একটুখানি অনুভব করতে ভয় লাগে। তাহলে সে নিজের এই জায়গায় বসাতে হবে। কিন্তু নিজেকে সেই জায়গায় দুঃস্বপ্নেও ভাবতে পারে না পরিণীতা। কল্পনা করতে গেলে গায়ে কাঁটা লেগে ওঠে। এত ভয়ঙ্কর কল্পনা সে কবু করতে চায় না। হঠাৎই প্রিয়তার কাঁধে হাত স্পর্শে চমকে ওঠে সে। পাশে তাকালো। পরিণীতার ছোট বোনের চোখে মুখে আতঙ্ক দেখতে পেল। পরিণীতার মনেও আঘাত লাগলো। সে বুঝে উঠতে চাইলো মেয়েটি হয়তো কোনো কারণে আবারও কষ্ট পেয়েছে। কিছু বলবে তার আগে মেয়েটা শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ধরা গলায় বলল, তোম কোনো প্রশ্ন করো না আপু। দীর্ঘশ্বাস ফেলে পরিণীতা মাথায় হাত বুলিয়ে বলে, বরদাদান তোকে যেতে বলেছে। প্রিয়তার কথা কানে আসতে প্রণয়ের কথা কানে আসতে প্রিয়তার ভীষণ অভিমান হলো। কেন, কিসের জন্য বুঝলাম না, কিন্তু অভিমান হয়েছে। পরিণীতা বলল, যা, বরদাদান ডেকেছে। প্রিয়তা নাক টেনে বলল, তুমি যাও আপু। প্রিয়তা ভুরু কুচকে কথাটুকু বলল। পরিণীতা আবার ভুরু কুচকে অবাক কণ্ঠে বলল, তুই যাবি না? প্রিয়তা দুপাশে মাথা নাড়ল, যার অর্থ সে যাবে না। পরিণীতা ভুরু কুচকে গেল। সে দায়সারা ভাবে বলল, ঠিক আছে, আমি তাহলে দাদানকে বলি তুই যাবি না বলেছিস। পরিণীতা দাঁড়িয়ে পড়ল। পরিণীতাকে দাঁড়ানো দেখে প্রিয়তার রক্ত চলতে লাগলো। সে তরাত বেগে বলল, যাচ্ছি। পরিণীতা দাঁড়িয়ে রইল, কপালে ভাঁজ ফেলে বলল, যা তাহলে। প্রিয়তা ধীর পায়ে হেঁটে কেবিনে প্রবেশ করে। পরিণীতা দীর্ঘশ্বাস ফেলে বলে, যার জন্য কষ্ট, রাগ করিস, অভিমান করিস, তাকে দেখলে সেগুলো কেন ধরে রাখতে পারিস না? তাহলে এমন রাগ কেনই বা করিস যা ধরে রাখতে পারিস না? তার ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। ফোনটা সামনে দেখলো মিস দাদান। ফোন রিসিভ করে প্রীতম তড়িঘড়ি বলে উঠলো, তাড়াতাড়ি নিচে পার্কিং এরিয়াতে আয়। পরিণীতা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন দাদান? প্রীতম ঝটফট উত্তর দিল, আমরা সবাই নিচে আছি, রাত 11টা বাজে, খাবি না নাকি? বড় আম্মু বকাঝকা করতেছে, তাড়াতাড়ি আয়। পরিণীতা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু মিস দাদান, প্রিয় খাবে না? প্রীতম থমকে গেল, দীর্ঘশ্বাস ফেলে বলেছি, রাজি হয়নি। বড় দাদান বললেন ওর জন্য নিয়ে আসতে, তুই তাড়াতাড়ি আয়। বলে ফোনটা কেটে দিল। পরিণীতা আর কোনো কিছু ভাবলো না। সে তার সামনে পা বাড়াতে আবারও ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখতে মুখটি উজ্জ্বল হয়ে গেল। সে ঝটফট রিসিভ করে সালাম দিল। আবিদ মৃদু হেসে সালামের উত্তর দিল। পরিণীতা কথা বলতে বলতে নিচে চলে গেল। প্রণয় চোখ বন্ধ করে মাথা এলিয়ে শুয়ে আছে, যার ফলে তার গলার অ্যাডামস অ্যাপল স্পষ্ট। প্রিয়তা মাথা নিচু করেই ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে, কিন্তু ভুলেও ওর মুখের দিকে চাইলো না। তার ভীষণ কান্না পাচ্ছে। প্রণয় চোখ বন্ধ করে ডাকলো, রক্ত জবা। কেঁপে উঠল প্রিয়তা। কিন্তু একটা আছে এই সম্বোধনে, কিছু একটা, যার প্রতি বারবার ওই প্রিয়তাকে ঝড় তুলে দেয়, যা তাকে তার কাছের শক্ত খলসকে নাড়িয়ে দেয়। এই পুরুষ তাকে কোনোদিনও শক্ত থাকতে দেয়নি, দেবেও না। প্রিয়তা কাপা কণ্ঠে বলে, হুঁ। প্রণয় চোখ মেলে তাকায় তার দিকে, প্রিয়তার মুখের দিকে। প্রিয়তা এখনো মাথা নিচু করে আছে,
প্রণয় একটু কঠিন কণ্ঠে বলল, তাকা আমার দিকে। প্রিয়তার কান্না পেল। এই লোকটা এমন কেন করে? কিছুতেই এই লোকটার চোখে চাওয়া যাবে না, না হলে সব বুঝে যাবে। আর সেই লোকটাকে কিছুই বুঝতে দিতে চায় না। এখনো প্রিয়তা মাথা নিচু করে আছে, তা দেখে রেগে গেল প্রণয়। ধমক দিয়ে বলল, লুক অ্যাট মি। একটা ধমকেই কেঁপে উঠেছে সে। প্রিয়তা বিদ্যুৎ বেগে তাকালো প্রণয়ের দিকে, দৃষ্টিতে দৃষ্টি আটকে মৃদু কম্পন ধারালো সর্বাঙ্গে। প্রণয় গভীর চোখে তাকিয়ে আছে প্রিয়তার চোখে, নীল চোখ দুটো লাল। প্রিয়তার ব্যথায় গভীর অনুভব করলো। অনুভূতি, সেটা তো সে 24 ঘন্টা তার খুব ভালো করে জানা। শুধু তার কল্পনা করতেই তো আজ এইখানে। তবে তার ছোট্ট পাখিটা না জানি কত কষ্ট পাচ্ছে। প্রিয়তার কষ্টগুলো প্রণয় অন্তর থেকে অনুভব করতে পারছে। এই যন্ত্রণা সহ্য করার মতো না। তবে তার জানটা কিভাবে সয়ে নিচ্ছে। প্রণয়ের কোনো প্রশ্ন করলো না, শুধু বললে, এদিকে আয়। প্রিয়তা গেল না, ভ্যাবলার মতো তাকিয়ে রইল। প্রণয় নরম স্বরে ডাকলো, আয়। প্রিয়তা কি যেন কি হলো, সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। প্রণয় আদুরে গলায় বলল, বসো। প্রিয়তাও বাধ্য মেয়ের মতো বসে পড়লো। প্রণয়ের ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, এখানে মাথা রাখো। প্রিয়তা ব্যথাতুর চোখে প্রণয়ের চোখে তাকালো। ওই চোখের ভাষা না বুঝেও নিজের জন্য এক আকাশ পরিমাণ মায়া দেখালো সে। আর কোনো বাক্য ব্যয় না করে প্রণয়ের ডান বাহুতে মাথা রাখলো। পুরুষটা নিষিদ্ধ অথচ শক্তির সাগর। সে ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো, বাহুতে মাথা রেখে চোখ বন্ধ করে ফুপিয়ে উঠলো। যত সম্ভব শব্দ না করার চেষ্টা করলো। প্রিয় পুরুষের দেহে প্রিয় গন্ধটা আবার মস্তিষ্কে নিউরনে নিউরনে বিচরণ করছে, যা অন্তরে ঘি ঢালতে অদ্ভুত ভাবে। তার কাছে বহু কষ্টের অগণিত। এটাই সত্যি কি তাকে আঁকড়ে ধরতে কষ্ট ভোলা যায় নাকি তার কাছে পেলে সে আর নয়, এই অন্য কারো। আমি তাকে চিরতরে হারিয়ে ফেলেছি, এই ভাবনা, এই যন্ত্রণাটুকু শতগুণ হয়ে যায় তীব্রভাবে হৃদয়ে ক্ষতবিক্ষত করে দেয়। প্রিয়তার হৃদয়ে ব্যথার চেয়েও হচ্ছে বেশি প্রণয়ের মন। ছোট দেহের কম্পন, সেটা খুব ভালো করে অনুভব করতে পারছে। তার সর্বাঙ্গ চালিয়ে দিচ্ছে। মনে তৈরি হচ্ছে তীব্র অপরাধ বোধ। সে প্রিয়তার চুলে গভীর ভালোবাসা স্পর্শ করে প্রথমবারের মতো অনুভব করলো, যা হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। আমাকে যতই কষ্ট হোক না কেন, আমার ভালোবাসাকে এই মরণ যন্ত্রণা পেতে দেওয়া উচিত না। আমার তো হাত পা শক্ত করে বাঁধা। আমি তো চাইলেও এই বিষাক বান্ধন থেকে মুক্ত হতে পারবো না। আর না পারবো আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে। প্রণয় চোখ বন্ধ করে মনে মনে কিছু আওড়ালো। আমাকে আমার ভালোবাসাকে একটি সুস্থ জীবন দিতে হবে। আমার ভালোবাসাকে এই অসুস্থ অশক্তি থেকে মুক্তি দিতে হবে। 1 ঘন্টা আগে সে ভেবেছিল যন্ত্রণা দুকে দুকে মরলে দুজনে একসাথে মরবে, কিন্তু এখন আর তার এই ভাবনাটি সায় দিল না, বরং তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তার এতটাই স্বার্থপর মানসিকতা যে নিজের কথা ভাবতে গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে ফেলেছে। মনে মনে আফসোস করে বলল, সবকিছু তো আমার চোখের সামনেই ছিল, আমি দেখিয়েও দেখতে চাইনি, বুঝেও বুঝতে চাইনি, অন্ধ হয়ে গিয়েছিলাম। সে প্রিয়তার হাত ধরে টেনে নিজের বুকের কাছে নিল, মাথাটা বুকের সাথে চেপে ধরে শপথ করলো, এবার আর চিন্তা নয়। সে প্রিয়তার সুমিষ্ট মুখের দিকে তাকিয়ে ভাবলো, আমাকে আমার রক্ত জবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এভাবে আর কদিন চলবে? প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিল, আমাকে ক্ষমা করে দাও রক্তজবা। আমি তোমাকে এমন জীবন দিতে চাইনি। আমি তোমাকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে চাই, যেখানে দুঃখ তোমায় ছুঁতে পারবে না। সেখানে আজ আমি নিজেই তোমার দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে ফেলেছি। বড় আফসোস হলো তার। নিজের বুকে লুটিয়ে থাকা ছোট্ট মেয়েটির মুখের দিকে দ্বিতীয়বার তাকিয়াতে ভালোবেসে প্রণয় বিড়বিড় করলো, আমাকে ক্ষমা করে দে রে জান। তোর জন্য প্রণয় ভাই তোকে কথা দিচ্ছে, খুব তাড়াতাড়ি এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিবে, তোকে আর কষ্ট পেতে দিবে না। বিশ্বাস কর জান, আমি একবার বুঝতে পারতাম আমার জীবনটা এমন বদলে যাবে, তাহলে তোকে আমি কোনোদিনও এই জীবনে জড়াতাম না। এত কষ্ট পাস কেন? তবুও ঘৃণা কেন করতে পারিস না? কেন বারবার ফিরে আসিস? কেন জায়গা দিস? তোর জায়গা আমি থাকলে এতদিনে কবরের ঘাস হয়ে যেতাম। আমার জীবনটা বড় আফসোসের রে, জানিস। আমি চাইনি তুই আমাকে ভুলে যা, কিন্তু এখন অনুভব করছি তোর আমাকে ভুলে যাওয়া উচিত। জান, আমার মতো কাপুরুষকে একদম ভালোবাসা উচিত হয়নি তোর, যার জন্য চোখের জল ফেলতে হয় তোর।
আমি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই। কিছুক্ষণ পর প্রণয় অনুভব করলো তার গলা বড় বড় ভাই নিঃশ্বাস আছড়ে পড়ছে। মৃদু হাসলো, নিজের জানকে নিজের বুকে আরো একটু জায়গা করে দিয়ে পুনরায় মাথার ওপর হাত এলিয়ে দিল। তার বুক চিরে দুটো লাইন বেরিয়ে এলো। পথ ভুলে গেছি চলে, দৌড়া কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়। নিজের বুকে শুয়ে নিজেকেই চিরচিত্তে অনুসারে দেওয়ার চিন্তা। সত্যি কি সে পারবে তার রক্তজবাকে নিজের থেকে একেবারে দূরে সরিয়ে দিতে? সে একটুখানি চোখের আড়াল হলেই বাঁচা মুশকিল। তাকে না দেখে শুদ্ধের মতন সুখের সঙ্গে প্রণয়ের জীবনের শত্রুতা, যে শুদ্ধের মতো সুখের সঙ্গেও প্রণয়ের গভীর শত্রুতা। কোনো এক সময় সখ্যতা থাকলেও বর্তমানে তারা দুজনই প্রাণের চিরশত্রু। এইটুকু সুখের আশায় হয়তো তার মৃত্যুই হবে। রাত 3:20। হাসপাতালের গুটি কয়েক ডাক্তার আর নার্স, কিছু মানুষ জেগে আছে। প্রণয়ের কেবিনে খুব সতর্কভাবে পায়ে কেউ ঢুকলো, ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার দিকে, যেখানে প্রিয়তা প্রণয়ের গলায় জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে প্রণয়ও তার জানকে বুকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। লোকটা পাশে বসে তাদের দুজনের দিকে গভীর দৃষ্টি তাকিয়ে রইল কিছুক্ষণ। তার মুখে রাগ ক্ষোভ কিছু ছিল না, কারণ সে এই দৃশ্যটাতে অভ্যস্ত। আর সে খুব ভালো করেই জানে এই স্পর্শে তার চেয়ে পবিত্র কিছু নেই প্রিয়তার জন্য। সে সেই দিন মনোযোগ দিচ্ছে না, সে তার সমস্ত মনোযোগ প্রণয়ের দিকে। সে খুঁটিয়ে খুঁটিয়ে প্রণয়কে পর্যবেক্ষণ করলো, কোথায় কোথায় কতটা আঘাত পেয়েছে সে। মাথার ব্যান্ডেজ হাত ছোঁয়াতে তার চোখের পানি চলে এলো, হাতে লাগানো ক্যানুলার ছোঁয়াতে হাত কেঁপে উঠল, চোখ দিয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা নোনা জল। সে আবারও সেখানে স্থির দাঁড়াতে পারল না, দ্রুত পায়ে কেবিন ত্যাগ করলো। সে যেতেই চোখ মেলে চাইল প্রণয়, ঠোঁটে তার অদ্ভুত এক হাসি চলে এলো। সে বুকের দিকে চাইলো, সেখানে গুটিসুটি মেরে বিড়াল বাচ্চার মতো ঘাপটি মেরে শুয়ে আছে একটা ছোট্ট সত্তা। তার দীঘল কালো কেশ রাশি প্রণয় সযত্নে তার হাতের পাশে ফেলিয়ে রেখেছে। হাসলো সে, জৈবিক সকল চাহিদা দূরে ছুঁড়ে মেরে আবারও একটু শক্ত করে নিজের বক্ষ পিঞ্জর নিল কোমল দেহখানা। বড় শান্তি লাগলো তার মনে। কি আছে এই মেয়েটার স্পর্শে যা তার মনকে এতটা শান্ত করে দেয়? মনে মনে বয়ে চলল কোনো এক ঝড়, মুহূর্তে শান্ত হয়ে গেল সে। নিঃসঙ্গ জীবনে বছরের পর বছর পার করেছে সে শুধুমাত্র একটি মেয়ের দর্শনের আশায়। প্রাপ্তবয়স্ক পুরুষের সে দেহ ও মনের সকল চাহিদা তুঙ্গে, পাশে সুন্দর এক নারী সত্তা। কখনো কিছু করবে এমন চিন্তাধারা দুঃস্বপ্নেও আসেনি তার মাথায়। কোনো নারীর প্রতি তার এতটা টান অনুভব হয়নি যতটুকু আসে কিন্তু কিছু হতে পারে না যার মনের প্রতি আগ্রহ অনুভব করতে পারে, দেহ এবং তার প্রতিটি বিন্দু মাত্র আক্রোশ করে না। যতটুকু না করলেই হয় ততটুকু করতে গেলে প্রণয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গা গুলিয়ে ওঠে। এই আকর্ষণ অনুভব করতে পারে সে, আকর্ষণ সেই সৌরদর্শী নারীর মাঝে অনুভব করে। বড় দায় এই নারীর আশেপাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এই নারীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবকিছু তাকে তীব্রভাবে আকর্ষণ করে। এ নারীর নীলাভ চোখে মাদকতা বিশাল সমুদ্রের মতো ডুবে যেতে ইচ্ছা করে প্রণয়ের। বহু বছর আগে থেকেই, যতদিন যায় নিজেকে সামলানো ততটাই মুশকিল হয়ে পড়ে তার। এই নারীকে ভালোবেসে পুরো জীবনে একটাবারের জন্য তাকে দেহে অনুভব করার প্রয়োজন পড়ে না। এই নারীর দর্শন যথেষ্ট তার সকল উন্মাদ উদারতা শান্ত করে দিতে, কিন্তু সে সুখও মনে হয় আর বেশি দিন স্থির হবে না। সে তার রক্তচাপাকে কিছু করতে পারবে না, তার শান্তি জন্য রক্তচাপাকে একটুর জন্য কষ্ট দিতে পারে না। ব্যাস, আর কয়েকটা দিন অপেক্ষা, তারপরে প্রণয় শিকদার। চোখ বন্ধ করে নিল প্রণয়, আর কিছু ভাবতে পারল না। অনেক ভেবেছে, চিন্তা ভাবনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে কঠিন। আমি জানি তুই অনেক সমস্যায় অন্যায় করেছিস, সেগুলো
ক্ষমা করা যায় না। আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমার সব কিছু আমার থেকেও আমার না। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, সব থেকে কাছের জিনিস কেড়ে নিয়েছিস। তুই আমার জীবনের সবচেয়ে বড় আঘাত দিয়েছিস, আমার বেঁচে থাকার কারণ বিলুপ্ত করেছিস। তবু আমি তোকে ঘৃণা করি না। তবে এটাও সত্যি, তোর প্রতি আমার কোনো রাগ জন্মেনি, তোকে ক্ষমা করতেও পারিনি। তবে আজ আমার তোর প্রতি কোনো রাগ নেই, নেই কোনো অভিযোগ। আমার যা হারিয়ে যাওয়ার তা তো আগে হারিয়ে গেছে, আমি তো আর কখনো ফিরে পাবো না। তাহলে শুধু শুধু কোন দায়ী করে কি লাভ? তোকে তো দায়ী করে কোনো লাভই নেই। এটা তো সত্যি যে তুই এসবের জন্য আসল অপরাধী না, তুইও ষড়যন্ত্রের শিকার। আমার মতোই তুইও ফেঁসে গেছিস। তাই তোকে শুধু শুধু আর দোষ দিয়ে লাভ নেই যে আমার ভাগ্যে নেই। আমি তাকে যতই আঁকড়ে ধরবো সে ততই ছটফট করে মরতে থাকবে। আমি যা সহ্য করতে পারবো না, তাই কোনো ক্ষমা করেই দিলাম। তুই তো আমার আপন, তোর যদি ভালো থাকা হয় এখানে, আমি মরে গিয়েও শান্তি পাবো। তুই ছাড়া এই পৃথিবীতে আমাকে বিশ্বাস করার মতো আর কেউ নেই। সে প্রিয়তার দিকে মায়াভর নজরে তাকালো, নরম গলায় স্লাইড করলো, তুই তো বুকে আছো, তুমি তো বুকে আছো, তবুও এত ব্যথা কেন করছে জান? প্লিজ একটু শান্ত করে দাও আমায়, অনেক কষ্ট হচ্ছে আমায়। ঠোঁটের কোণায় যন্ত্রণার হাসি মাখা তখনও বিদ্যমান। সে হাসপাতাল ধরে রেখে পুনরায় চোখ বন্ধ করলো। ভাবিস না, তোর প্রতি দয়া মায়া উঠছে তাই ক্ষমা করে দিয়েছি। তোকে ক্ষমা করে দিয়েছি কারণ এছাড়া আমার কোনো দ্বিতীয় উপায় নেই, তাই হার মেনে নিলাম। এজন্য এটা ভাবিস না প্রণয় শিকদার তোর কাছে হেরে গেছে। সে ভাই নিঃশ্বাস ফেলে আবার প্রিয়তার নিষ্পাপ মুখের দিকে তাকায়, কপালে কারো চুম্বন খেয়ে কণ্ঠে বলে, প্রণয় শিকদার হেরে গেছে, নিজের হৃদয়ের কাছে হেরে গেছে, তার রক্ত জবার ভালোবাসার কাছে হেরে গেছে। এই সকল সুস্থ দ্বন্দ্বের মাঝে কষ্ট পাচ্ছে আমার রক্ত জবা। তাই এসব করে কি লাভ? আমার জানটাকে কষ্ট দিতে চায় না, তাই সব দ্বন্দ্বের ইতি টানলাম, সব শত্রুতা শেষ দিলাম। এই দুটো একটা বড় নিঃশ্বাস নিল। প্রিয়তা নরম গালে হাত ছুঁয়ে দিয়ে ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিস রে জান পাখি। আমি পারিনি দুনিয়ার সঙ্গে লড়ে তোকে আমার করে রাখতে। তাহলে যে তোকে কষ্ট পেতে হতো, তোর জীবন নষ্ট হয়ে যেত, সবাই তোর কাছ থেকে ভালোবাসার অধিকার কেড়ে নিত। আমি পারিনি তোকে এতটা অধিকার দিতে। আমি ব্যর্থ কাপুরুষ। আমার জন্য আজ তুই এত কষ্ট পাচ্ছিস। তোকে এই যন্ত্রণার শিকলে বেঁধে রাখবো না আর। তোকে এবার বিষাক্ত কাঁটা থেকে মুক্তি দিব খুব তাড়াতাড়ি। এসব কিছু থেকে মুক্ত হবি তুই জান। এসব কথা বলতে বলতে প্রণয়ের কণ্ঠনালী কেঁপে ওঠে। সে প্রিয়তার বাম হাতের তালু স্পর্শ করে কেঁপে ওঠে, কাপা কণ্ঠে বলল, আমি যদি তোকে দূরে সরিয়ে দেই, তুই কি আমায় সত্যি ভুলে যাবি পাখি? সত্যি আর ভালোবাসবি না আমায়? সত্যি আমায় খুঁজবে না? আমার খোঁজায় বাহানায় বারবার আমার কাছে ছুটে আসবি না? যখন তখন উত্থাল ঢেউয়ের মতো বক্ষ পিঞ্জরে আশ্রে পড়বি না? এই পাখি বল না, সত্যি কি আমায় ভুলে যাবি? অন্য কাউকে আপন করে নিবি? সে তোকে ভালোবাসবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না জান। তবে তুই একদম চিন্তা করিস না, তুই ভুলে গেলেও আমি শেষ নিঃশ্বাস অব্দি আমার জান পাখিটাকে ভুলবো না। তুই আমার হৃদয় পিঞ্জিরার ক্যান্সার, এই রোগ ভালো হওয়ার নয়। এই রোগে আমার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে, যা মৃত্যু অব্দি আমাকে বহন করতে হবে। প্রণয়ের গলা শুকিয়ে আসে, পানির অভাব বোধ করে। সে একটু সোজা হয়ে শুয়ে নিল, প্রিয়তার ঘাড়ে প্রশস্ত পিঠ আঁকড়ে ধরে, গলায় মুখ গুজে আছে। হেসে ফেলল প্রণয়। প্রিয়তার নরম মসৃণ গালে নিজের পুরুষালী গাল ঘষে দিল। ঘুমের মধ্যে নাক মুখ কুঁচকে নিল প্রিয়তা, একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। এই মুহূর্ত যদি কেউ তাকে তুলে বাইরে নিয়ে ফেলে দেয়, তাও সে বুঝতে পারবে না। প্রণয় মৃদু হেসে তার নরম তুলতুলে গালে গভীরভাবে নিজের কালছে ঠোঁট চেপে ধরল, তারপর নিজের গাঢ় চুম্বন করে ফিসফিস করলো, আমার ঘুম কুমারী, জীবনে ফুরিয়ে যাবে, ফুরাবে না কবু তোর এই প্রেম তৃষ্ণা।